হয়নি, এই শুরু হলো এখন দেখুন। না না দুধটাই যান, দুধটাই। দেখা যাচ্ছে আমাকে? লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবেন। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। নমস্কার, আমি অঙ্কিতা। আজ 4 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সন্ধে ঠিক 7টায় আসবো বলেছিলাম। ক্ষমা চেয়ে নিচ্ছি, 2-3 মিনিট একটু লেট হয়ে গেছি বিশেষ কারণে। নমস্কার আরেকবার জানাই সকলকে। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো এই গ্রুপের কর্ণধার শ্রী অনিন্দ্য গুপ্ত মহাশয়কে। ধন্যবাদ জানাবো সুমনাদিকে খুব সুন্দর করে কার্ড বানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো শ্রীমতী মৌসুমী মুখার্জি পাল, উনি আমার বিশেষ আত্মীয়া এবং আমার শিক্ষিকা, এবং আরও অনেক সম্পর্ক ওনার সাথে। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এখনও শিখছি। ওনার সাপোর্টেই আজকে এত দূরে আসা আমার। উপস্থিত সকলকে অভিনন্দন জানাবো। আজ অতিমারির পর অনেকগুলো দিন কাটিয়ে, অনেক খারাপ সময় কাটিয়ে ধীরে ধীরে আমরা স্বাভাবিক জীবনে ফিরছি। খুব ভালো লাগছে। আজ এই সন্ধ্যায় সকলকে পেয়ে খুব ভালো লাগছে। আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? ওকে, থ্যাংক ইউ। শুরু করছি তাহলে। বাংলা সাহিত্যে ধ্রুবতারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো বাংলা সাহিত্যে যা কিছু বলতে চাই, কবিগুরুকে বাদ দিয়ে আমরা কিছুই ভাবতে পারি না। তো সেই জন্যই প্রথমেই আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে ওনারই লেখা একটি কবিতা দিয়ে শুরু করতে চাই। তারপর ধীরে ধীরে আমরা বিভিন্ন কবি, বিভিন্ন সাহিত্যিকের লেখা কবিতা, গল্প সমস্ত কিছুতেই আসব। শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিরদিনের দাগা। ওপার হতে এপার পানে খেয়া নৌকা বেয়ে, ভাগ্য নিয়ে দলে দলে আনছে ছেলে মেয়ে, সবাই সমান তারা, এক সাঁঝিতে ভরে আনা চাঁপা ফুলের পাড়া। তাহার পরে অন্ধকারে কোন ঘরে সে পৌঁছিয়ে দেয় কারে, তখন তাদের আরম্ভ হয় নব নব কাহিনী জালবোনা, দুঃখে সুখে দিন মুহূর্ত গোনা। একে একে 3টি মেয়ের পরে শৈল যখন জন্মালো তার বাপের ঘরে, জননী তার লজ্জা পেল, ভাবল কোথা থেকে অবাঞ্ছিত কাঙালটারে আনলো ঘরে ডেকে। বৃষ্টিধারা চাইল যখন চাষি, নামলো যেন শিলাবৃষ্টি রাশি। বিনা দোষের অপরাধে শৈলবালার জীবন হলো শুরু, পদে পদে অপরাধের বোঝা হলো গুরু। কারণ বিনা যে অনাদর আপনি ওঠে জেগে, বেড়েই চলে সে আপন বেগে। মা তারে কয় পোড়ার মুখে শাসন করে বাপ, এ কোন অভিশাপ আনলি বয়ে, শুধু কেবল বেঁচে থাকার পাপ। যতই তারা দিত ওরে গালি, নির্মলারে দেখত মলিন, মাখিয়ে তাকে আপন কথার কালি। নিজের মনের বিকারটিরে শৈল ওরা কয়, ওদের শৈল
বিধির শৈল নয়। আমি বৃদ্ধ, ছিনু ওদের প্রতিবেশী। পাড়ায় কেবল আমার সঙ্গে দুষ্টু মেয়ের ছিল মেশামেশি। দাদা বলে গলা আমার জড়িয়ে ধরে বসত আমার কোলে। নাম শুধালে শৈল আমায় বলতো হাসি হাসি, আমার নাম যে দুষ্টু, সর্বনাশী। যখন তারে শুধাতেম তার মুখটি তুলে ধরে, আমি কে তোর বল দেখি মোরে, বলতো দাদা তুই যে আমার বর। এমনি করে হাসাহাসি হতো পরস্পর। বিয়ের বয়স হলো, তবু কোনো মতে হয় না বিয়ে তার। তাহে বাড়ায় অপরাধের ভার। অবশেষে বর্মা থেকে পাত্র গেল জুটি। অল্প দিনের ছুটি, শুভ কর্ম সেরে তাড়াতাড়ি মেয়েটির সঙ্গে নিয়ে রেঙ্গুনে তার দিতে হবে পাড়ি। শৈলকে যেই বলতে গেলাম হেসে, বুড়ো বরকে হেলা করে নবীন রে ভাই বরণ করলি শেষে। অমনি যে তার দু চোখ গেল ভেসে, ঝড় ছড়িয়ে চোখের চলে। আমি বলি, ছি ছি, কেন শৈল কাঁদিস মিছিমিছি, করিস অমঙ্গল। বলতে গিয়ে চোখে আমার রাখতে নারী জল। বাজল বিয়ের বাঁশি, অনাদরের ঘর ছেড়ে হায় বিদায় নিল দুষ্টু সর্বনাশী। যাবার বেলা বলে গেল, দাদা তোমার রইল নিমন্ত্রণ, ৩ সত্যি যেও যেও। যাব 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 বই কি বোন। আর কিছু না বলে আশীর্বাদের মতির মালা পরিয়ে দিলেম গলে। চতুর্থ দিন প্রাতে খবর এলো, ইরাবতীর সাগর মোহানাতে ওদের জাহাজ ডুবে গেছে কিসের ধাক্কা খেয়ে। আবার ভাগ্য নেই, শৈলরে তার সঙ্গে নিয়ে কোন পারে হায় গেল নৌকা বেয়ে। কেন এলো, কেনই বা গেল, কেই বা তাহা জানে। নিমন্ত্রণটি রেখে গেল আমার প্রাণে। যাব 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 দিদি, অধিক দেরি নাই। ৩ সত্যি আছে তোমার, সে কথা কি ভুলতে পারি ভাই। আরও একটি চিহ্ন তাহার রেখে গেছে ঘরে, খবর পেলেম পরে। গালিয়ে বুকের ব্যথা, লিখে রাখি এইখানে সেই কথা। দিনের পরে দিন চলে যায়, ওদের বাড়ি যাইনি আমি আর। নিয়ে আপন একলা প্রাণের ভার, আপন মনেই থাকি আপন কোণে। হেনকালে একদা মোর ঘরে সন্ধ্যাবেলা বাপ এলো তার কিসের তরে। বললে, খুড়ো একটা কথা আছে, বলি তোমার কাছে। শৈল যখন ছোট ছিল, একদা মোর বাক্স খুলে দেখি হিসেব লেখা খাতার উপর একই হিজিবিজি কালির আঁচড়। মাথায় যেন পড়ল ক্রোধের বাজ, বোঝা গেল শৈলরিয়ে কাজ। মারা ধরা গালি মন্দ কিছুতে তার হয় না কোনো ফল। হঠাৎ তখন মনে এলো শাস্তির কৌশল। মানা করে দিলেম তারে, তোমার বাড়ি যাওয়া একেবারে। সবার চেয়ে কঠিন দণ্ড। চুপ করে সে রইল বাক্যহীন, বিদ্রোহিণী বিষম ক্রোধে। অবশেষে 12 দিনের দিন গরবিনী গর্ববিনী বললে এসে, আমি আর কখনো করব না দুষ্টামি। আঁচড় কাটা সেই হিসেবের খাতা, সেই কখানা পাতা আজও আমার মুখের পানে চেয়ে আছে তারে চোখের মতো। হিসাবের সেই অঙ্কগুলোর সময় হলো গত। সে শাস্তি নেই, সে দুষ্টু নেই, রইল শুধু চিরদিনের দাগা। শিশু হাতের আঁচড় কটি আমার বুকে লাগা। ধন্যবাদ। অনেকেই এসেছে দেখতে পাচ্ছি এখন। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, তাতে আপনাদেরও ভালো লাগলে আমার ভালো লাগবে। সকলকে ভালো লাগানোর জন্যই তো এই প্রয়াস। শিল্পীদের তখনই শিল্পের সার্থকতা হয় যখন অডিয়েন্সরা তাদের ভালোবাসেন এবং ভালো লাগে তাদের। থ্যাংক ইউ দোলন মাসি, শুভায়ন ধন্যবাদ, অমৃতা
অমৃতা চ্যাটার্জি থ্যাংক ইউ, লোপামুদ্রা ভট্টাচার্য থ্যাংক ইউ, সজল বাবু ধন্যবাদ, অনিন্দদা ধন্যবাদ, মা তুমি আমার প্রণাম নিও। আচ্ছা, এবারে গল্পের পরে কবিতা পাঠের পরে এবার রবি ঠাকুরেরই একটু গল্প পাঠ করে শোনাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের কথা তো আমরা সকলেই জানি। লিপিকায় ছোট ছোট করে অনেকগুলো অনুগল্পের সংকলন লিপিকাটা। খুব সুন্দর লাগে আমার এই অনুগল্পগুলো পড়তে, আপনারাও দেখি খুব ভালোবাসেন এগুলো। আমি যখনই পড়ি খুব পজিটিভ রেসপন্স পাই। তো একটা বড় কবিতা হলো, কবিতার পরে এবার একটু একটা গল্প পড়ে শোনাই লিপিকা কাব্যগ্রন্থ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। গলি, শুনুন, ভালো লাগবে। আমাদের এই শান বাঁধানো গলি বারে বারে ডাইনি বাঁই এঁকে বেঁকে একদিন কি যেন খুঁজতে বেরিয়েছিল, কিন্তু সে যেদিকেই যায় ঠেকে যায়। এদিকে বাড়ি, ওদিকে বাড়ি, সামনে বাড়ি। উপরের দিকে যেটুকু নজর চলে তাতে সে একটা আকাশের রেখা দেখতে পায়, ঠিক তার নিজের মতোই সরু, তার নিজের মতোই বাঁকা। সেই ছাঁটা আকাশটাকে সে জিজ্ঞাসা করে, বলো তো দিদি, তুমি কোন নীল শহরের গলি? দুপুরবেলায় কেবল একটুক্ষণের জন্য সে সূর্যকে দেখে আর মনে মনে বলে, কিচ্ছুই বোঝা গেল না। বর্ষা মেঘের ছায়া দুইশার বাড়ির মধ্যে ঘন হয়ে ওঠে। কে যেন গলির খাতা থেকে তার আলোটাকে পেন্সিলের আঁচড় দিয়ে কেটে দিয়েছে। বৃষ্টির ধারা শানের উপর দিয়ে গড়িয়ে চলে। বর্ষা ডমরু বাজিয়ে যেন সাপ খেলাতে থাকে। পিছল হয়, পথিকদের ছাতায় ছাতায় বেঁধে যায়। ছাদের উপরে হঠাৎ নালার জল লাফিয়ে পড়ে চমকিয়ে দিতে থাকে। গলিটা অভিভূত হয়ে বলে, ছিল খটখটে শুকনো, কোনো বালাই ছিল না, কিন্তু কেন অকারণে ধারাবাহী উৎপাত? ফাল্গুনে দক্ষিণের হাওয়াকে গলির মধ্যে লক্ষ্মী ছাড়ার মতো দেখতে লাগে। ধুলো আর ছেঁড়া কাগজগুলো এলোমেলো উড়তে থাকে। গলি হতবুদ্ধি হয়ে বলে, এ কোন পাগলা দেবতার মাতলামি? তার ধারে ধারে প্রতিদিন যেসব আবর্জনা এসে জমে, মাছের আঁশ, চুলোর ছাই, তরকারির খোসা, মরা ইঁদুর, সে জানে এইসব হচ্ছে বাস্তব। কোনোদিন ভুলেও বলে না এ সমস্ত কেন। অথচ শরতের রোদ্দুর যখন উপরের বারান্দায় আড় হয়ে পড়ে, যখন পুজোর নহবত ভৈরবীতে বাজে, তখন ক্ষণকালের জন্য তার মনে হয় এই শানবাঁধা লাইনের বাইরে মস্ত একটা কিছু আছে। বা এদিকে বেলা বেড়ে যায়। ব্যস্ত গৃহিণীর আঁচলটার মতো বাড়িগুলোর কাঁধের উপর থেকে রোদ্দুরখানা গলির উপরে খসে পড়ে। ঘড়িতে 9টা বাজে। ঝি কোমরে ঝুড়ি করে বাজার নিয়ে আসে। রান্নার গন্ধে আর ধোঁয়ায় গলি ভরে যায়। যারা আপিসে যায় তারা ব্যস্ত হতে থাকে। গলি তখন আবার ভাবে, এই শানবাঁধা লাইনের মধ্যেই সব সত্য। আর যাকে মনে ভাবছি মস্ত একটা কিছু, সে মস্ত একটা স্বপ্ন। ধন্যবাদ। আরো অনেক নতুন বন্ধু জয়েন করেছে। সকলের সঙ্গে থাকবেন। সুকৃতি মুখোপাধ্যায় অধিকারী ধন্যবাদ। অর্পিতা মুখার্জি, অপূর্ব থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকলের কমেন্ট হয়তো পড়তে পারছি না, আমার পাঠ করার সময় অনেকের কমেন্ট চলে যাচ্ছে, তবে আমার পাঠের মাঝে মাঝে অবশ্যই আমি খেয়াল রাখছি কমেন্টগুলো। যাদের কমেন্টগুলো সম্ভব হচ্ছে, চোখে পড়ছে, নিশ্চয়ই আমি জানাচ্ছি। সকলের সঙ্গে থাকবেন, এইভাবে ভালোবাসা নিয়ে আমাকে অবশ্যই
সাপোর্ট করবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরে এবার আসি একটু কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিজয়িনী কবিতাটা শোনাই আজকে, ছায়ানট কাব্যগ্রন্থ থেকে নেওয়া। শুনুন। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। আমার সমরজয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্ত হয়ে হয়ে উঠে ভারী। এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরাই তোমার কেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল, আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আজ বিদ্রোহীর এই রক্তরথের চূড়ে বিজয়িনী নীলাম্বরের আঁচল তোমার উড়ে। যত তুন আমার আজ তোমার মালায় পুরে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন, আপনাদেরও শুভেচ্ছা জানাই। দৈনন্দিন জীবন এখন অনেকটা স্বাভাবিক হয়েছে, তবু কদিন আগে অবধি একটু ট্রাবলসের মধ্যে আমরা সকলেই ছিলাম। কাজকর্ম সমস্ত কিছুই হ্যাম্পার্ড ছিল সকলের। এখন মোটামুটি সব স্বাভাবিক হচ্ছে। আমরা জীবনের আনন্দটাও ফিরে পেয়েছি, একটু ঘুরতে বেড়াতে যাচ্ছি। কিছু কিছু অনুষ্ঠানও শুরু হয়েছে, কিছুদিন আগে অনুষ্ঠান করেও এলাম 25 ডিসেম্বরের সময়, খুব ভালো লেগেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের পর এবার একটু আধুনিকের দিকে আসি। আধুনিকে মানে একটু তো গম্ভীর পরিবেশ সৃষ্টি হয়েছে, বুঝতেই পারছি। চিরদিনের দাগাটাও বেশ দুঃখের কবিতা একটা। গলিটা তো ভালো, খুবই মানে মজার না হলেও বেশ ভালো লেগেছে সকলের আশা করি, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের ওই ঠাকুর পরিবারের ঠাকুর বাড়ির জোড়াসাঁকো ঠাকুর বাড়ির মানে ছবিগুলো উঠে আসে এই গলি অনুগল্পটার মধ্যে দিয়ে, তো ভালো লাগে খুব। একটু গম্ভীর পরিবেশ সৃষ্টি হয়েছে, তো একটু মজা করা যাক। এবার একটু মজার কিছু বলি, একটু আধুনিকের মধ্যে আসতেই প্রথমেই বলি পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা বলি। এটা যে শুধু মজার কবিতা তাই নয়, এই কবিতাটার সাথে আমাদের শুধু মজাই জড়িয়ে আছে তা না, মজা তো আছে, কিন্তু বাস্তব জীবনের সঙ্গে আমাদের খুব মিল আছে এই কবিতাটাতে আমরা যেটা দেখতে পাই, আমাদের এখনকার জীবনযাত্রা যেরকম হয়েছে, মানে খুব মানে মানুষের চাহিদাটা খুব বেড়ে গেছে এখন। আমাদের বড় বাড়ি চাই, বড় গাড়ি চাই, কিছুতেই আর মন ভরে না। যখন যেটা পাই, যখন চাওয়ার পরেও পাই, তখন মনে হয় এটা না, আর একটু বেশি কিছু হলে বোধহয় আমার সব দুঃখ মিটে যেত। সেইটাই এখন, সেই নিয়ে একটা পূর্ণেন্দু পত্রীর লেখা মজার কবিতা শুনুন। বুঝলে রাধানাথ কবিতাটার নাম, পূর্ণেন্দু পত্রীর। একটা সাইকেল থাকলে বড় ভালো হতো বুঝলে রাধানাথ, আরো ভালো হতো একটা মোটর বাইক থাকলে। কাঠের বাক্সে কুতকুতে খরগোশ, সেরকম আতুপুতু দিনকাল নয় এখন। আগে নিজের কাছে নিজের গড়গড়ার নলের মতো লম্বা হয়ে শুয়ে থাকতো মানুষ, এখন 36 রকম বাইনাক্কা বুঝলে রাধানাথ। মানুষের এখন 52 রকম উবুজরন্ত খিদে। একটা মানুষের ড্রয়িং রুম এখন দিল্লিতে, বাথরুম ত্রিবান্দ্রমে, বেডরুম 32-এর গুলু ওস্তাগার লেনে। এক একটা মানুষকে এখন একই সঙ্গে সামলাতে হচ্ছে ম্যাথর, ম্যাজিস্ট্রেট এবং মন্ত্রী। টেলিফোন নামিয়ে রাখলে টেলেক্স, টেলেক্স ফুরিয়ে গেলে টেলিগ্রাম। ব্যস্ত স্টেনোর আঙুলের মতো এ থেকে ওয়াই, ওয়াই থেকে এফ, এফ থেকে জি কিংবা জেড পর্যন্ত মানুষের মার দাঙ্গা দৌড়। নিজস্ব রেলগাড়ি ছাড়া বুঝলে রাধানাথ এত সব লাঞ্চ এবং ডিনার, এত সব ক্লাব, কনফারেন্স, সেমিনার, এত সব সিঁড়ি, সুড়ঙ্গ এবং রঙিন চোরাবালির কাছে ঝটপট পৌঁছানো বড় হাঙ্গামার ব্যাপার। একটা অ্যাম্বাসাডার থাকলে বড় ভালো হতো বুঝলে রাধানাথ,
আরও ভালো হতো ছেলেবেলার শালিকের মতো একটা পোষা হেলিকপ্টার থাকলে। ধন্যবাদ। কেমন লাগলো? ভালো লাগে এই কবিতাটা, খুব মজার কবিতা এটা একটা। কে কি বলছেন একটু দেখে নি। সকলকে ধন্যবাদ। মধুমিতা গাঙ্গুলি, থ্যাংক ইউ। সংজ্ঞা সেনগুপ্ত, ধন্যবাদ। আরও অনেকে আছেন, সকলকে বুঝতে পারছি না ঠিক। ওকে, সকলের সঙ্গে থাকুন। এবারে আসি একটু আধুনিকের মধ্যে জয় গোস্বামীর লেখা। জয় গোস্বামীর ঈশ্বর আর প্রেমিকের সংলাপ কবিতাটা, এই কবিতাটার সাথেও আধুনিক কবিতাগুলোর সাথে তো তাই আমাদের বাস্তব জীবনের অনেক মিল থাকে। তো সাংসারিক জীবনে বা ভালোবাসার ক্ষেত্রে বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সকলে যে সুখী হয় তা না, কিন্তু সুখী না হলেও অনেকে যেটা পেয়েছে সেটাই তাকে পরিতৃপ্ত করে। তো সেক্ষেত্রে তার সেটা নিয়েই থাকা উচিত। সুখ বা শান্তি নেই বলে তার অন্য কোথাও যাওয়ার মতো ইচ্ছা থাকে না, তার প্রাপ্তিটুকুতেই তার সার্থকতা মনে হয়। সেরকমই একটা কবিতা জয় গোস্বামীর লেখা, ঈশ্বর আর প্রেমিকের সংলাপ। শুনুন। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে? আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি আর করব, জড়িয়ে ধরবো ওকেই। বলো কি বলবে আদালত, কিছু বলবে কি এরপরও? যাও, আজীবন অশান্তি ভোগ করো। ধন্যবাদ। একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। অনেকের কমেন্ট পাচ্ছি। এরপর আধুনিক কবিতার মধ্যেই বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে, আধুনিক কবিতার মধ্যে আমরা কিন্তু ওনার নাম কখনোই ভুলতে পারি না। বীরেন্দ্র চট্টোপাধ্যায় একটা আধুনিক কবিতার, আধুনিক কবিদের মধ্যে বিশেষ নাম। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনেকগুলো কবিতাই আমার খুব প্রিয়। আপনারাও হয়তো যারা পড়েন তারা বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে খুবই পছন্দ করেন পড়তে। তার মধ্যেও আজকে যেটা শোনাবো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটু ছন্দের কবিতা শোনাই আজকে। আর শুরু থেকে তো একটাও বলিও নি, এমনিও ছন্দের কবিতা, একটু সকলেরই ছন্দ ভালো লাগে, একঘেয়ে হয়ে যাচ্ছে বড্ড। একটু ছন্দের কবিতা শোনাই, ভাল লাগবে। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, 3 পাহাড়ের স্বপ্ন। শুনুন। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরে লাগি গান গাই গাঁথি মালিকা। আজও সন্ধ্যারু শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিনশেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আয় মেতে নি আজ রাতে, চাঁদ কুরানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ ঢেকে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো। আয় কাছে আয় মন দিলো, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে,
গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বলল, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দেবে সাজারে আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসাবাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পিছন তুই নিলি কি বলে। পথ ভুলে গেছিলে খিল খিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে। ধন্যবাদ। কেমন লাগলো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ছন্দের কবিতা কমেন্ট করে জানান। এবারে আবার একটু গম্ভীর বিষয় নিয়ে বলবো। আজকালকার দিনে মানে বর্তমান যুগে তো বিশেষ করে বিভিন্ন রকমের রাস্তায় ঘাটে বেরোলেই বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন রকমের নারী নির্যাতন, শ্লীলতাহানি, অ্যাসিড কাণ্ড, এই সমস্ত হয়েই চলেছে। আগেও হতো, আমরা হয়তো খবর কম রাখতাম, এখন সংবাদ মাধ্যমের জন্য আমাদের কাছে পৌঁছয় অনেক বেশি বিষয়গুলো। তবে আগে অবশ্যই এত হতো না, এটাও ঠিক। আগে এত মানুষের হিংসাত্মক মনোভাব ছিল না। তো এখন বিখ্যাত আধুনিক কবি সুবোধ সরকারের লেখা একটা কবিতা শোনাই, খুব জনপ্রিয় কবিতা, সকলেই শুনেছেন বিভিন্ন শিল্পীদের মুখে। আমার মুখে শুনুন আজকে শাড়ি, সুবোধ সরকারের লেখা খুব জনপ্রিয় কবিতা, সকলেই খুব ভালোবাসে এটা শুনতে আমার কণ্ঠে, এবং যেখানেই বলি খুব ভালো রেসপন্স পেয়েছি। তো আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে, শুনুন। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি সে একসঙ্গে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে সে বলল, তোর নাম আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপি শাড়িদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে সে বলল, তোর নাম অভিমান। আলমারির তৃতীয় থাকে রাখা 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। একদিন সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল তার স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি। উপর থেকে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে 6 তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পিছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে
51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। নমস্কার। কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান? আশা করি ভালো লাগাতে পারছি। অনিন্দদাকে ধন্যবাদ জানাই আরেকবার এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। কোভিড সিচুয়েশনে সকলেই প্রায় ঘরবন্দি অনেকদিন থাকার পর একটু একটু অনুষ্ঠানের স্বাদ পাচ্ছে। এই লাইভ অনুষ্ঠানগুলো ঘরে বসে দেখতে সন্ধ্যাবেলা বেশ ভালো লাগে, মানে খুবই মন ভালো হয়ে যায়। আজকে সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। আমার শিক্ষিকা শ্রীমতী মৌসুমী মুখার্জি পালকে ধন্যবাদ জানাই আমায় রেকমেন্ড করার জন্য। শিপ্রা সাধক ধন্যবাদ, খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে জেনে। পারমিতা দাশগুপ্ত ধন্যবাদ, সুমনাদি ধন্যবাদ, নাহিদা আক্তার থ্যাংক ইউ। একটু চা খেয়ে নিই, গলা শুকিয়ে যাচ্ছে একভাবে বলতে বলতে। আপনারাও একটুখানি টি ব্রেক নিন। আজকে এই সুবোধ সরকারের পরে এবারে যে কবিতাটা শোনাবো সেটা খুব ভালো লাগবে আপনাদের এই জন্যই, কারণ এটার মধ্যে খুব ভালো একটা ওষুধ আছে কবিতাটার মধ্যে। ওষুধ বলতে বর্তমান যুগে মানুষের একটা বড় সমস্যা, সেটা হচ্ছে মানসিক অবসাদ। এটা সত্যি, মানসিক অবসাদ, ডিপ্রেশন, এই কথাগুলো প্রায় প্রত্যেকেরই মধ্যে এখন খুব, মানে আজকালকার দিনে খুব বেড়ে গেছে মানুষের মধ্যে। মনোকষ্ট যেগুলো, তার কারণ, এর ভীষণ কারণ হচ্ছে পরিবারের, মানে যারা একটু ইয়াং জেনারেশন তারা ভীষণ কাজে ব্যস্ত থাকে সব সময়, আর একটু বড় একটু বয়স্ক মানুষ যারা, তারা তাদের সময় দেওয়ার মতো সময় ইয়াং জেনারেশনের নেই। তো সেক্ষেত্রে তারা বড্ড একা হয়ে গেছে। আর তাছাড়াও শুধু তারা কেন, আমরা ইয়াং জেনারেশনও আমরা সবসময় কাজের জন্য ছুটে যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু সকলেই ভিতরে ভিতরে খুব একা হয়ে যাচ্ছি, কারণ মানুষকে সময় দেওয়ার সময় আর মানুষের কাছে নেই। সকলেই যে যার ফোন নিয়ে বসে পড়ে, ফোন নিয়ে সময় কাটায়। এই জন্যই তবে আমার কাছে খুব ভালো একটা সলিউশন আছে এই ডিপ্রেশন বা মন খারাপ কাটানোর জন্য। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, আমার তো খুব ভালো কাজ হয় এতে। আমার কথাগুলোই বলছেন কবি অনির্বাণ ঘোষ। মুছে যাক গ্লানি কবিতাটার নাম। শুনুন, মন খারাপ হলে কি করবেন, করে দেখবেন, অবশ্যই মন ভালো হবে। আমার তো একদম মন ভালো হয়ে যায়, এটা অনেকদিন আগের থেকেই হয়। কবির কথা শুনে মনে হলো যে উনি বোধহয় আমার জন্যই লিখেছেন এইগুলো। যখন তোমার কেউ কাছে নেই, যখন তোমার একলা লাগে, উথাল পাথাল মনের ভিতর 7-17 ভাবনা জাগে, নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ণ প্রাণ, তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীতবিতান। যেই না তুমি 2-4 কলি গেয়ে উঠবে আপন মনে, দেখবে জ্বলে উঠল প্রদীপ বুকের মধ্যে সঙ্গোপনে। স্নিগ্ধ আলোর ঝর্ণাধারায় ধুইয়ে দেবে তার কবিতা। বন্ধু কেবল হাতের কাছে রেখো একটা সঞ্চয়িতা। ভাবছো কেন ফুরিয়ে গেছো, থাকছো কেন একলা ঘরে, ফুটবে গো ফুল, ফুটবে তোমার সকল কাঁটা ধন্য করে। বুকের মধ্যে এগিয়ে চলার মন্ত্র পাবে, আর কিছু নয়। তাই তো বলি, হাতের কাছে রেখো একটা গীতাঞ্জলি। কান্না থাকে, কার না থাকে, তাই বলে কি শূন্য সবই? সামনে আদিগন্ত ভূমি, মাথায় দেদীপ্যমান রবি। পথ চলো সেই আশীর্বাদে, জীবন জয়ের মহোৎসবে। তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরা বিলীন হবে। ধন্যবাদ। একটু চেষ্টা করে দেখবেন, যে কোনো ভালো বই মন খারাপের সময় পড়লে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যাবে। যেমন ভালো গান শুনলে, ভালো কবিতা শুনলেও হয়, সেরকম ভালো বই পড়লে বা ভালো, বিশেষ করে রবি ঠাকুর তো এমনই একজন ব্যক্তিত্ব যার কাছে বোধহয় সমস্ত সিচুয়েশনের জন্যই লেখা আছে।
সেই সমস্ত সিচুয়েশনের লেখাগুলোই তিনি আমাদের জন্য রেডি করে গেছেন। আমাদের শুধু পড়ার কাজ আর সেগুলো মানে উপলব্ধি করাটাই আমাদের কাজ। উনি সব সিচুয়েশনের জন্যই লিখে গেছেন। তো খুব ভালো লাগে আমার এই কবিতাটা, ওই জন্য খুব মন খারাপের একটা খুব ভালো ওষুধ। যখনই মনটা খারাপ লাগে একটু সঞ্চয়িতা, গীতবিতান এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে মনটা কিন্তু বেশ দিব্যি ফুরফুরে হয়ে যায়। এবারে আবার আসি জয় গোস্বামী। জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয়, সকলেই শুনেছেন কবিতাটা, খুবই জনপ্রিয় একটি কবিতা। কবিতাটি অনেকের মুখেই শুনেছেন, আমি একটু চেষ্টা করছি আজকে, শুনুন কেমন লাগে আমার কণ্ঠে, শুনুন। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে, বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব বেণীমাধব সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে দেখেছিলাম তাকে, আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি আমি এখন এ পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব আগুন জলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। ধন্যবাদ। সকলকে আরেকবার শুভ সন্ধ্যা। অনেকে নতুন জয়েন করেছেন, তাদের জন্য বলছি সঙ্গে থাকুন, এভাবে সাপোর্ট করুন, ভালোবাসা দেখান কমেন্টের মাধ্যমে। বিধান ভট্টাচার্য থ্যাংক ইউ। সংঘমিত্রা থ্যাংক ইউ। বারবার বলছি সকলের কমেন্ট হয়তো পড়া সম্ভব হচ্ছে না, চলে যাচ্ছে কমেন্টগুলো, তো যেটা হয়, তো সেক্ষেত্রে পাঠ করতে করতে যেগুলো মিস করে যাচ্ছে সেগুলো পারছি না। পাঠের মাঝে মাঝে যেটুকু করা সম্ভব নিশ্চয়ই আমি স্ক্রল করে দেখছি কমেন্টগুলোকে। সকলের সঙ্গে থাকুন, খুব ভালো লাগছে সকলের সাপোর্ট পেয়ে। শুনতে থাকুন, কেমন লাগছে কমেন্ট করে জানাতে থাকুন। এবারে একটু প্রাসঙ্গিক বলবো। প্রাসঙ্গিক বলতে কবি ব্রত চক্রবর্তী, আধুনিক কবিদের মধ্যে খুব সুন্দর ওনার লেখা ব্রত চক্রবর্তীর। যারা পড়েন আপনারা নিয়মিত ওনাকে পড়ে থাকবেন, খুবই ভালো লেখেন। তবে আজকে যে কবিতাটা বলবো ওনার, এই সময়ের জন্য খুব প্রাসঙ্গিক। এটা প্রাসঙ্গিক দুটো কারণে। একটা কারণে সেটা হচ্ছে আমরা এখন সাধারণত নিজেদের চেনা গণ্ডির বাইরে কিন্তু সহজে বেরোতে পারি না বা বেরোতে চাই না। বেরোতে চাই না এই জন্য
ভাবি যে আমরা কি করে মিশতে পারি না বেশি। আমরা সাধারণত যে গণ্ডিতে মেলামেশা করি চাই একটু গণ্ডিবদ্ধ হয়ে থাকতে। এটা একটা কারণে প্রাসঙ্গিক কবিতাটা, কিন্তু আমরা মিশলে সকলের সাথে কিন্তু আমাদের অনেক মনের দুঃখ কষ্ট বা আনন্দ অনেক কিছু ভাগ করে নিতে পারি। আর দ্বিতীয়ত প্রাসঙ্গিক এই জন্য, সেটা হচ্ছে অতিমারির কারণে বহুদিন ধরে আমরা ঘরে বন্দি। বারবারই উঠে আসছে আজকে এই কথাটা, কারণ ভীষণ প্রাসঙ্গিক কথাটা। দীর্ঘদিন ধরে ঘরবন্দি, না হচ্ছিল কোনো অনুষ্ঠান, কোনো জমায়েত, কোনো পিকনিক, কোনো কিছুই হচ্ছিল না দীর্ঘদিন ধরে। তো এই বছর 21 সালের শুরু থেকে আবার সেগুলো শুরু হওয়াতে আমরা কিছু পিকনিক অ্যাটেন্ড করছি, বিয়ে বাড়ি হচ্ছে, অনুষ্ঠান বাড়ি বিভিন্ন যাচ্ছি। এই ধরনের লাইভ অনুষ্ঠান তো আগেও হয়েছে, এমনি স্টেজ প্রোগ্রাম হচ্ছে। সব কিছু সেরকম আনন্দের পরিবেশে গেলে আমরা কিন্তু আমাদের মনের অনেক দুঃখগুলোকে ভুলে যেতে পারি, যেটা কিন্তু এতদিন পারছিলাম না। তো সেই নিয়েই একটা কবিতা, ওনার লেখা পিকনিক বলে কবিতাটা, ব্রত চক্রবর্তীর লেখা, শুনুন, ভালো লাগবে। রুটিতে জেলি মাখাতে মাখাতে যে মেয়েটি হাসিতে উচ্ছ্বসিত, গত বছর সে তার একমাত্র সন্তানকে নদীতে হারিয়েছে। হাঁটু অব্দি ট্রাউজার গুটিয়ে 40 ছুঁই ছুঁই যে 9 বছরের নেহাত ছেলে মানুষের সঙ্গে দৌড়ের বাজি ধরেছে। গত মাসে মৃত্যু প্রথমবার তার বুকের বাঁদিকে ধাক্কা দিয়ে গেছে। উড়ন্ত পাখির ডানায় রোদ্দুরের কারুকাজ দেখতে দেখতে যে দুজন যুবক যুবতী ঘনিষ্ঠ ভঙ্গিতে বসে আছে, দিন কয়েক আগে তীব্র মনান্তরে তারা পরস্পরকে প্রত্যাখ্যান করেছিল। রেকর্ড প্লেয়ারে নজরুল চাপিয়ে চওড়া কপালের যে মানুষটি স্মিত মুখে খবরের কাগজে ঝুঁকেছে, গতকাল সকালে মাছের বাজারে দরাদরি করার সময় সে খুব উত্তেজিত হয়ে পড়েছিল। কফির কাপে চুমুক দিয়ে খিলখিল হাসিতে ভেঙে পড়েছে যে কিশোর, বিশ্বাস করা শক্ত, মাত্র কিছুদিন আগে এক দুর্যোগ কারণে সে চেষ্টা করেছিল আত্মঘাতী হতে। একসঙ্গে এক জায়গায় মিললে আমাদের অনেক অসুখ সেরে যায়, কিন্তু এখন কিছুতেই আমরা আর এক জায়গায় মিলতে পারি না। ধন্যবাদ। মিলতে পারি না অনেক কারণে। এক তো অতিমারির জন্য মিলতে পারিনি বহুদিন, তাছাড়া মিলতে পারি না অনেক সামাজিক কারণেও, অনেক দায়বদ্ধতা থাকে আমাদের, সেই জন্য মিলতে পারি না। আবার অনেক সময় অনেকে নিজেদের অহংকারের গণ্ডির মধ্যে আটকে পড়েন, তাই সহজ সরলভাবে সকলের সাথে মিলে যেতে পারেন না। সেক্ষেত্রে তাদের একটা মন হালকা করার বা শেয়ারিংয়ের প্রবলেম হয়, সেই প্রবলেমগুলোর জন্য তাদের কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যা হয়। সব বন্ধুদের বলবো, সকলের সাথে মন খুলে মিশুন, মন খুলে কথা বলুন, শেয়ার করুন নিজেদের দুঃখ, শেয়ার করুন নিজেদের আনন্দ, তাহলে দেখবেন অনেক হালকা লাগছে। আচ্ছা, আবার একটু প্রসঙ্গে ফিরে আসি। কমেন্ট অনেক এসছে আবার। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। ব্রত চক্রবর্তীর পরে এবার একটু প্রান্তিক ঘোষ, একটু আধুনিক কবিতাগুলোর উপরে আজকে বেশি হাইলাইট করছি। এগুলো ভালো লাগে শুনতে, প্রাসঙ্গিক। গল্পের মুডে, আড্ডার মুডে বসে যখন কবিতা বলি তখন এগুলোই বেশি ভালো লাগে বলতে। আনুষ্ঠানিকভাবে যখন স্টেজ পারফরমেন্সের সময় অনেক রবীন্দ্রিক কবিতা বা নজরুল হয়তো করা হয়, তবে এই ধরনের আধুনিক কবিতাগুলো ভীষণ প্রাসঙ্গিক বলে, আর প্রত্যেকটা কবিতার মধ্যে খুব সুন্দর করে একটা স্টোরি বা মেসেজ থাকে বলে যেগুলো শুনতে আপনাদেরও ভালো লাগে। শুধু কবিতা শুনতে তো আর সবসময় ভালো লাগে না, কবিতা শুনে যদি তার থেকে কিছু মেসেজ পাওয়া যায় বা কিছু শেখা যায় বা কিছু জানা যায়, তাহলে সেই শোনাটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। তো সেই জন্যই একটুখানি আধুনিকগুলোর ওপরই বেশি আলোকপাত করছি। সনাতন কবিতা তো আমরা সবসময়ই অবসরে বসে শুনি, আপনারাও শোনেন আমার থেকে অনেক সনাতন কবিতা, আমি ইউটিউব চ্যানেলে অনেকই শোনাই, অবশ্যই শুনছেন, সেগুলো শুনবেনও। এবার একটু প্রান্তিক ঘোষে আসি। প্রান্তিক ঘোষ আমার অত্যন্ত প্রিয় একজন কবি, যারা এই যুগে ভালোবাসেন সাহিত্য পড়তে তারা সকলেই হয়তো পড়েন। ওনারই লেখা একটা কবিতা, সামনে বসন্ত আসছে,
বসন্ত মানেই তো প্রথমেই দোলযাত্রার কথা আমাদের মনে পড়ে। বসন্ত মানেই দোল, হোলি, একরাশ রং, প্রেম, আবির, এই সমস্ত কিছু। তো বসন্তেরই একটা কবিতা প্রান্তিক ঘোষের লেখা, শোনাই, শুনুন, ভালো লাগবে। এই কবিতাটার মধ্যে খুব সুন্দর রং আছে, বৃষ্টি আছে, রামধনু আছে, আবির আছে, যেগুলো সমস্ত কিছু বসন্ত আর হোলির সঙ্গে খুব সম্পর্কিত। কবিতাটার নামই বাসন্তিকা, প্রান্তিক ঘোষের লেখা। জানি তোমার বৃষ্টি ভালো লাগে, রামধনু রং তাও যে তোমার প্রিয়। এবার রঙের উৎসবটার আগে পছন্দসই বৃষ্টি ডেকে নিও। আকাশ ধনুক অঝোর ধারায় গলে তোমার গায়ে রং ছিটিয়ে দিলে, মুঠোয় আবির ভিজিয়ে কৌতূহলে পদ্ম রঙিন হবেই অন্ত মিলে। খটখটে রোদ, শুকিয়ে যাওয়া শোক যাক মুছে যাক, বৃষ্টি আসুক নেমে। লাল আবিরের শয্যা অপলোক, লজ্জা জড়াক, রঙিন শিহরণে হোক না ভাষায় নীরবতাই দামি। হারিয়ে খোঁজা টাপুর টুপুর সুরে বাসন্তিকা, তোমার রঙে আমি গোটা আকাশ এঁকেছি রোদ্দুরে। রামধনুতে রোদ ভাঙা রং ধুয়ে মন লুকিয়ে থাক আবিরের দাগে। মাতাল মেঘে ফাগুন বেলা ছুঁয়ে জানি তোমার বৃষ্টি ভালো লাগে। ধন্যবাদ। খুব ভালো লাগছে, শিপ্রা সাধক বলছেন। থ্যাংক ইউ দরুন মাসি, থ্যাংক ইউ সুমনাদি। মা থ্যাংক ইউ। সকলের ভালো লাগছে জেনে আমারও খুব ভালো লাগছে। স্মৃতি মজুমদার থ্যাংক ইউ। শুনতে থাকুন, সময় অনেকটাই হয়ে গেছে, আর হয়তো খুব বেশিক্ষণ নেই, তো শেষের দিকে একটু আমি এবার যেগুলো আছে মোটামুটি আজকে পরিকল্পনা ছিল সেগুলো দিয়ে ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাব। এবারে আমি কবিতা সিংহের লেখা একটা আধুনিক কবিতা শোনাই। শুনেছেন, বেশ জনপ্রিয় কবিতা। জনপ্রিয়গুলোই একটু বলার চেষ্টা করছি, কারণ সেগুলোই শুনতে মানুষ বেশি ভালোবাসেন। ঈশ্বরকে ইব, কবিতা সিংহের লেখা। আমি প্রথম জেনেছিলাম উত্থান যা তারই অপিঠ অধঃপতন, আলো যেমন কালো তেমন, তোমার সৃজন জেনেছিলাম আমি প্রথম। তোমার মানা বা না মানার সমান ওজন জেনেছিলাম আমি প্রথম। জ্ঞান বৃক্ষ ছুঁয়েছিলাম আমি প্রথম। লাল আপেলে পয়লা কামড় দিয়েছিলাম আমি প্রথম। আমি প্রথম ডুমুর পাতায় লজ্জা এবং নীলাজতার আকাশ পাতাল তফাত করে দেওয়াল তুলে দিয়েছিলাম আমি প্রথম। আমি প্রথম নর্ম সুখের দেহের বোঁটায় দুঃখ ছেনে অশ্রু ছেনে তোমার পুতুল বানানো যায় জেনেছিলাম। হেসে কেঁদে তোমার মুখে শিশুর মুখে দেখেছিলাম আমি প্রথম। আমি প্রথম বুঝেছিলাম পুণ্য সুখে দুঃখে পাপে জীবনযাপন অসাধারণ। কেবল সুখের শৌখিনতার সোনার শিকল আমি প্রথম ভেঙেছিলাম। হইনি তোমার হাতের সুতোয় নাচের পুতুল, যেমন ছিল অধম আদম। আমি প্রথম বিদ্রোহিণী তোমার ধরায় আমি প্রথম। প্রিয় আমার, হে কৃতদাস, আমি প্রথম ব্রাত্য নারী স্বর্গচ্যুত নির্বাসিত, জেনেছিলাম স্বর্গেতর স্বর্গেতর মানব জীবন জেনেছিলাম প্রথম আমি প্রথম। ধন্যবাদ। অর্চনা মালিক থ্যাংক ইউ।
সঙ্গে থাকুন। এবার শ্রীজা কবিতা শোনাই। শ্রীজা তো আধুনিক যুগের খুব বিখ্যাত একজন কবি। ওনার ছোটখাটো সব লেখাই আমরা অনেকেই পড়েছি। খুব সুন্দর লেখেন। পাঠকদের মনে জায়গা করে নেওয়ার জন্য উনি সবচেয়ে বড় যে হাতিয়ারটি ব্যবহার করেন, আমার যেটা খুব ভালো লাগে, সহজ সরল ভাষার চয়ন। খুব সুন্দর করে নিজের মনের ভাবগুলোকে বা পাঠকদের মনের অনুভূতিগুলোকে খুব সহজ সরল ভাষায় উগড়ে দেন, তার জন্য খুব সুন্দর লাগে। শ্রীজাতর একটা ছোট্ট কবিতা শোনাই আজকে। খুব সুন্দর কবিতা, ইন্সপায়ারিং, খুব মঞ্চ। আমায় তুমি ঘৃণ্য করো, বিভেদ দিয়ে চিহ্ন করো গায়ে, কাজের দিনে কে না জানে প্রবেশ নিষেধ তোমার এলাকায়। তোমার যত নতুন নাটক এই পুরাতন মঞ্চে করো পেশ, প্রতিক্রিয়া সেই সাবেকি, হাততালি তো আমারও অভ্যেস। কেবল যদি সুযোগ পেতাম, অকাজ দিয়ে তোমায় বোঝাতাম, ইতিহাসের স্রোত বহমান, পাল্টে যাবে রচয়িতার নাম। আমায় তুমি ভিন্ন করো, আঘাত দিয়ে ছিন্ন করো শির। আমায় তুমি ভিন্ন করো, আঘাত দিয়ে ছিন্ন করো শির। আমি কেবল দাঁড় করাবো সব চরিত্র, রক্ত করো বীর। ধন্যবাদ। ক্ষমা চাইছি, যে কোনো কারণেই হোক কানেকশনটা একটু মাঝখানে মনে হলো চলে গিয়েছিল, দুঃখিত তার জন্য। এবারে আধুনিক কবি অরিন্দম রায়ের একটা লেখা শোনাই। ওনার লেখা আমি ইউটিউবে, আমার চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে পড়েছি, খুব ভালো রেসপন্স, সকলে শুনতে চায়। যত লাইভ শো করেছি প্রত্যেকটাতেই খুব রিকোয়েস্ট আসে অরিন্দম রায়ের কবিতা আমার কণ্ঠে শোনার জন্য। তো ওনারই লেটেস্ট যে লেখাটা আমি রিসেন্টলি ইউটিউবে পাঠ করেছি সেটাই শোনাচ্ছি, একটু শুনুন। যদি দেখা হয়, একটু বিরহের কবিতা, ভালো লাগবে। একভাবে প্রেম তো ভালো লাগে না, প্রেমের মাঝে মাঝে বিরহ তো আসেই জীবনে আমাদের, এবং ভালোও লাগে। যদি দেখা হয় কোনোদিন, জেনে রেখো তাকাবো না ফিরে, জেনে রেখো বদলে গিয়েছে সব রসায়ন। আজ তুমি চলে গেছো বহু দূরে। যদি দেখা হয় কোনোদিন, জেনে রেখো মনের কোথাও নেই তুমি, জেনে রেখো বুকে হবে না কোনো হিল্লোল। জোনাকিরা আসে না আর, আমরা এখন আমি। যদি দেখা হয় কোনোদিন, জেনে রেখো কলেজের ফাঁকা ঘরে গল্প গেছি ভুলে, ভুলে গেছি রাজপথে হাত ধরে ঘোরাঘুরি, ভুলে গেছি অকারণ খুনসুটি। যদি দেখা হয় কোনোদিন, জেনে রেখো ভোলা যায় না কিছুই, ভান করে নিজেকেই ধোঁকা দেওয়া ছাড়া। স্মৃতি বড়ই নিষ্ঠুর, ভুলতে দেয় না কিছুই। ধন্যবাদ। সত্যি স্মৃতি বড়ই নিষ্ঠুর। আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যেতে চাই, অনেক ঘটনা আমাদের জীবনে ঘটে যেগুলো থেকে বেরিয়ে আসতে চাই, এগুলোকে ভুলে আগে এগিয়ে যেতে চাই। হয়তো এগিয়ে যেতেও হয়, আমাদের জীবনের তো এটাই ধর্ম। জীবন আমরা ইচ্ছা মতো থামিয়ে দিতে পারি না, আমাদের চলতেই হয়, চলেই যাচ্ছি আমরা সেই জন্য। কিন্তু চেষ্টা করি, অনেক সময় দুঃখ দেয় যে স্মৃতিগুলো, সেগুলোকে ভুলে বেরিয়ে চলে যেতে, কিন্তু তবু পারি না। কিন্তু দুঃখের স্মৃতিগুলো আপনারা খেয়াল করে দেখবেন আরো বেশি করে যেন তাড়া করে বেড়ায় আমাদের। এবার সত্যি অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমার নিজের লেখা একটা কবিতা এবার শোনাবো, আর দুটো কবিতা শোনাবো, তার মধ্যে একটা আমার নিজের লেখা। খুব সমর্থন পেয়েছি সকলের, নিজের লেখার মধ্যে এটাই শোনাই। রিসেন্টলি বাংলা সাহিত্য পত্রিকা থেকে এই কবিতাটা প্রকাশিত হয়েছে এবং পুরস্কৃত হয়েছে।
এটাই শোনাই, শুনুন। আমার কবিতারা আজ পথ হেঁটে চলে, আমার কবিতারা লক্ষ্য খুঁজে ফেরে না, আমার কবিতারা বসন্তের দুপুরের কুহু কুহু, আমার কবিতারা সহজ সরল রেখা। ওরা গ্রীষ্মের দুপুরের অশ্বত্থের ছায়া, ওরা বিকেল বেলার কালবৈশাখী ঝড়, ওরা শরতের রোদ ঝলমলে আকাশ, ওরা উৎসবের মাঠের কাশ। শীতের শিথিলতা, বসন্তের মুক্তি, বর্ষার গন্ধ আর 12 মাসের 13 কাহন। কখনো তুমি, কখনো আমি, কখনো বা সে, কখনো বা তারা। হেঁটে চলি কত শত পথ, আর বেঁচে থাকে আমার কবিতারা। আমার রাত জাগার গান, আমার লুকিয়ে উড়তে শেখা, আমার হারিয়ে যাওয়ার নেশা, রাতের আকাশে জল উঠতে দেখা, সব বুকে করে আজও বেঁচে আছে আমার কবিতারা। তারা আজও চলে আর থামে আমারই হাতটি ধরে। নমস্কার, ধন্যবাদ। কবিতাটার নাম বলা হয়নি, অবসর। শুরুতে বলতে খেয়াল ছিল না, তাই বলে দিলাম অবসর। অনিন্দদা, একটু জানাবেন, সময় প্রায় শেষ। যদি আপনি বলেন তাহলে এবার আমি শেষ উপস্থাপনাটি করে আস্তে আস্তে বিদায় নেব, অনুমতি দেবেন। শেষকালে সমস্ত বন্ধুদের একটাই আবেদন জানাবো, বা সকলের জন্য একটাই কামনা করে আমি বিদায় নেব। সেটা হলো সকলে ভালো থাকুন, নিজের মতো করে নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, এবং অন্যদের ভালো রাখার জন্য নিজের ভালো থাকাটা জরুরি। সেই জন্যই বলবো, সকলে নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। ভালো থাকা মানে শরীর ভালো রাখুন, মন ভালো রাখুন, সব দিক দিয়ে ভালো থাকুন, সপরিবার সুস্থ থাকুন। এবং বলবো কবিতার ভাষায়, কবি হুমায়ুন আজাদের লেখা শুভেচ্ছা কবিতাটাই পড়তে পড়তে আমি বিদায় নেব। কল্যাণ ভট্টাচার্য মাঝখানে এসছেন, ধন্যবাদ। হুমায়ুন আজাদের শুভেচ্ছা কবিতাটি পাঠ করতে করতে আমি আজকের এই সুন্দর সন্ধ্যা থেকে বিদায় নেব। শুভেচ্ছা কবিতাটি পাঠ করতেই আমি আপনাদের শুভেচ্ছা জানাবো এবং বলবো ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ মিটিমিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো, ভালো থেকো চর ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো পাতা নিশির শিশির, ভালো থেকো জল নদীটির তীর, ভালো থেকো গাছ পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো কাক কুহকের ডাক, ভালো থেকো, ভালো থেকো মাঠ রাখালের বাঁশি, ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো, ভালো থেকো ঘাস ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো রোদ মাঘের কোকিল, ভালো থেকো বক আড়িয়াল বিল, ভালো থেকো নাও মধুমতি গাও, ভালো থেকো, ভালো থেকো মেলা লাল ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ। খুব ভালো লাগলো অনুষ্ঠান করে, আশা করি আপনাদেরকেও ভালো লাগাতে পেরেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সপরিবার সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো মঞ্চে। ধন্যবাদ, শুভরাত্রি, নমস্কার।